বাংলাদেশ মানেই তো নদী আর পানি, তাই না? এই পানির সাথেই আমাদের সব কিছু জড়িয়ে আছে। আর এই পানিকে বশে এনে টিকে থাকা আর এগিয়ে যাওয়ার যে গল্প, তার একেবারে কেন্দ্রে রয়েছে খাল। চলুন, আজ আমরা দেখব কিভাবে এই খালগুলো সচমুচ বাংলাদেশের জীবনরেখা হয়ে উঠেছে। প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? যে দেশে এত এত নদী, সেই দেশ আবার পানি শূন্য হয় কিভাবে? কিন্তু এটাই বাংলাদেশের কঠিন বাস্তবতা। এই যে একটা বিরোধাভাস বা প্যারাডক্স, এটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আর এর সমাধানটাও কিন্তু লুকিয়ে আছে ওই খালের মধ্যেই। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই জানব পানির এই অদ্ভুত প্যারাডক্স নিয়ে। এরপর যাব সেই ঐতিহাসিক খাল বিপ্লবের গল্পে। তারপর দেখব তখনকার আর এখনকার অংশগ্রহণের মধ্যে পার্থক্যটা কোথায়, বর্তমানে কী জটিল চ্যালেঞ্জ সামনে আসছে, আর সবশেষে ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় এই বদ্বীপকে একই সাথে দুটো বিপরীতধর্মী বাস্তবতার সাথে লড়তে হয়। একদিকে সব ভাসিয়ে নিয়ে যাওয়া বন্যা, আর অন্যদিকে সবকিছু শুকিয়ে কাঠ করে দেওয়া খরা। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয়, নদীর পানি বাড়ে, তখন চারদিক বন্যায় ভেসে যায়। ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ডুবে যায়। আবার যখন শুষ্ক মৌসুম আসে, তখন বৃষ্টির অভাবে আর নদীর প্রবাহ কমে যাওয়ায় মাঠ ফেটে চৌচির হয়ে যায়। এক ফোঁটা পানির জন্য হাহাকার পড়ে যায়। এই যে পানি প্রাচুর্য আর সংকট, এই দুই চরম অবস্থার কারণেই বাংলাদেশে পানি ব্যবস্থাপনা এত বেশি গুরুত্বপূর্ণ। তো এই চরম সংকট থেকে বেরিয়ে আসার জন্য ১৯৭০-এর দশকের শেষের দিকে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটা কোনো সাধারণ সরকারি প্রজেক্ট ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা বিপ্লব, একটা দেশব্যাপী আন্দোলন। দেখুন, প্রাতিষ্ঠানিকভাবে কাজ কিন্তু শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে পানি উন্নয়ন বোর্ড তৈরির মাধ্যমে। কিন্তু আসল বিপ্লবটা শুরু হয় ১৯৭৭ সালে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় এক গণ আন্দোলন, যার মূলমন্ত্র ছিল স্বনির্ভরতা। লক্ষ্য ছিল দেশের আনাচে কানাচে সেচের পানি পৌঁছে দেওয়া। এই আন্দোলনের ব্যাপ্তিটা কতটা বিশাল ছিল তা বুঝতে এই একটা সংখ্যায় যথেষ্ট: ৫,৮৫০ কিলোমিটার। ভাবা যায়, মাত্র ৪ বছরে প্রায় ৬,০০০ কিলোমিটার খাল খনন করা হয়েছিল। মানে এটা অনেকটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত একটা জলপথ কেটে ফেলার মতো ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা কাজ সম্পন্ন হলো কিভাবে? এর পেছনের মূল চালিকা শক্তি ছিল কাজের বিনিময় খাদ্য বা কাবিখা নামের একটি অসাধারণ কর্মসূচি। এর মাধ্যমে গ্রামের ভূমিহীন বা দরিদ্র মানুষ কাজের বিনিময়ে পেত খাদ্যশস্য। ফলে একদিকে যেমন খাল খনন হলো, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আর খাদ্যের নিশ্চয়তাও তৈরি হলো। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দুটো ভিন্ন মডেলের তুলনা করা হয়েছে। একদিকে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘমেয়াদী স্ট্রাকচার নির্ভর কাজ, আর অন্যদিকে দেখুন মাত্র ৪ বছরের সেই জাতীয় আন্দোলন। এই গণ আন্দোলন খুব কম সময়ে লক্ষ লক্ষ একর জমিকে সেচের আওতা নিয়ে এসেছিল, যা ছিল একটা অবিশ্বাস্য পরিবর্তন। আসলে এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি ছিল এর মানবিক দিকটা। যখন দেশের রাষ্ট্রপতি নিজে কোদাল হাতে খাল কাটতে নেমে যান, তখন সেটা ৮-১০টা সাধারণ মানুষের মধ্যে একটা অসাধারণ অনুপ্রেরণা তৈরি করে। এটা শুধু একটা সরকারি প্রকল্প থাকেনি, হয়ে উঠেছিল একটা সামাজিক আন্দোলন, জাতীয় আত্মবিশ্বাস আর গর্বের প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে পানি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণের ধরনটা অনেকটাই বদলে গেছে। সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে আমরা এখনো অনেক বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল পদ্ধতির দিকে চলে এসেছি। অতীতে গ্রাম সরকার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ সরাসরি অংশ নিত। সবার মধ্যে একটা কমিউনিটি ওনারশিপ বা নিজেদের জিনিস বলে ভাবার অনুভূতি ছিল। কিন্তু এখনকার মডেলটা দাতা সংস্থা দ্বারা প্রভাবিত এবং অনেক বেশি প্রাতিষ্ঠানিক। ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বা WMO এর মতো কাঠামো তৈরি হয়েছে। এগুলো অনেক নিয়মমাফিক, কিন্তু আগের সেই স্বতঃস্ফূর্ততা আর একাত্মতা কি ধরে রাখতে পেরেছে? আর এই নতুন পদ্ধতির একটা বড় চ্যালেঞ্জ হল এলিট ক্যাপচার। সোজা বাংলায় বললে, যে কমিটিগুলো সাধারণ মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়, সেগুলো অনেক সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে যায়।
ফলে যাদের জন্য এই ব্যবস্থা, দিন শেষে তারাই এর সুফল থেকে বঞ্চিত হয়। 21 শতকে এসে খাল ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো আরও অনেক বেশি জটিল হয়ে গেছে। এখন শুধু খাল কাটলেই সমাধান মিলবে না, এর সাথে আরও অনেক কিছু ভাবতে হচ্ছে। চ্যালেঞ্জের তালিকাটা দেখুন, বেশ লম্বা। একদিকে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব, আরেকদিকে শহরের খালগুলো দখল আর দূষণে মরে যাচ্ছে। এর ওপর আছে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, যেমন লবণাক্ততা বেড়ে যাওয়া বা অনিয়মিত বৃষ্টি। আবার খাল রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ড্রেজারেরও সংকট রয়েছে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। তবে আশার কথা হল, এই সমন্বয়হীনতা দূর করার জন্য এখন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন 2018 সালের একটা সমঝোতা স্মারকের মাধ্যমে এখন জেলা পর্যায়ে বিভিন্ন সংস্থা একসাথে মিলে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে, যাতে কাজের পুনরাবৃত্তি না হয় এবং মান ঠিক থাকে। শুধু গ্রামেই না, শহরের জন্য কিন্তু দারুণ সব নতুন ভাবনা আসছে, যেমন ক্যানাল ডেলাইটিং। নামটা বেশ সুন্দর, তাই না? এর মানে হলো ঢাকার মতো বড় শহরগুলোতে যে খালগুলো ভরাট করে ফেলা হয়েছে সেগুলোকে আবার পুনরুদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া। এতে শুধু জলাবদ্ধতাই কমবে না, শহরটা আরও সবুজ আর শীতল হয়ে উঠবে। তো অতীতের সাফল্য আর বর্তমানের চ্যালেঞ্জগুলো থেকে শিক্ষা নিয়ে খাল খনন কর্মসূচিকে আবার নতুন করে জাগিয়ে তোলার একটা বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটাকে আমরা বলতেই পারি খাল বিপ্লব 2.0। আর এই নতুন পরিকল্পনার লক্ষ্যমাত্রা শুনলে তো রীতিমতো অবাক হতে হয়। 20,000 কিলোমিটার! সারা দেশে নতুন করে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের এক মহাযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে। এটা আগের বিপ্লবকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এবারের পরিকল্পনাটা কিন্তু শুধু খাল কাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা একটা কমপ্লিট প্যাকেজ। এর সাথে যুক্ত হয়েছে খালের পাড়ে ব্যাপক বনায়ন, মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরি, এমনকি উজানের দেশগুলোর সাথে পানি কূটনীতি জোরদার করার মতো আধুনিক আর সমন্বিত ভাবনা। আর এই বিশাল পরিকল্পনাটা বাস্তবায়ন করা হবে একটা খুবই স্মার্ট পদ্ধতিতে, যার নাম অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট। এর মূল কথা হলো, পরিকল্পনাটা কোনো বাধা ধরা নিয়মে চলবে না, বরং সময়ের সাথে সাথে নতুন তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে একে ক্রমাগত উন্নত ও পরিবর্তন করা হবে, যা জলবায়ু পরিবর্তনের এই যুগে খুবই জরুরি। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই এসে দাঁড়ায়, 70-এর দশকের সেই গণ আন্দোলনের চেতনা, মানুষের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কি আমরা আজকের দিনের আধুনিক প্রযুক্তি আর ব্যবস্থাপনার সাথে এক সুতোয় গাঁথতে পারব? এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার ভবিষ্যৎ।